সারা পৃথিবীতে এখন যে প্রশ্নটা সবচেয়ে বেশি আলোচনায় তা হল ইরান আর ইসরায়েলের মধ্যে যে সংঘাত চলছে তা কি আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। আসুন আমরা কোনো আতঙ্ক বা অনুমানের ওপর ভিত্তি না করে বরং ফ্যাক্টস আর ডেটার ওপর নির্ভর করে এই জটিল ভূ রাজনৈতিক পরিস্থিতিকে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। তো প্রশ্নটা খুবই সোজা, এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু? দেখুন, উত্তরটা কিন্তু এত সহজ নয়। এটা কি শুধু আরেকটা আঞ্চলিক সমস্যা, নাকি এর ভেতরে এমন কোনো উপাদান লুকিয়ে আছে যা আগুনটাকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারে? এর উত্তরটা লুকিয়ে আছে এর ইতিহাসে, এর বর্তমান প্রকৃতিতে, আর এর সঙ্গে জড়িয়ে থাকা বড় বড় বিশ্বশক্তিদের স্বার্থের মধ্যে। এই আলোচনায় আমরা সেই উত্তরটাই খুঁজব। তো এই পুরো বিষয়টা ভালো করে বুঝতে হলে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে আমরা দেখব কেন সারা বিশ্ব দম বন্ধ করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তারপর আমরা জানব এই বহু পুরনো শত্রুতার আসল কারণটা কি। আমরা প্রক্সি যুদ্ধ বা ছায়াযুদ্ধের কনসেপ্টটা বুঝব আর দেখব কিভাবে বিশ্বের বড় শক্তিগুলো পক্ষ নিচ্ছে। এরপর আমরা উত্তেজনা বাড়ার কারণগুলো বিশ্লেষণ করব এবং সবশেষে দেখব ইতিহাসের সঙ্গে এর কোনো বিপজ্জনক মিল আছে কিনা। আচ্ছা, প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে নেওয়া যাক। পরিস্থিতি নিঃসন্দেহে খুবই উদ্বেগজনক, আর মিডিয়ার হেডলাইনগুলো আতঙ্ক ছড়াচ্ছে ঠিকই, কিন্তু এখনই এটিকে তৃতীয় বিশ্বযুদ্ধ বলে ফেলাটা হয়তো একটু বাড়াবাড়ি হয়ে যাবে। তবে হ্যাঁ, এর মধ্যে এমন কিছু বিপজ্জনক উপাদান অবশ্যই আছে যা ইঙ্গিত দেয় যে পরিস্থিতি যে কোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, আর সেটাই আমাদের গভীর চিন্তার কারণ। তার মানে আমরা যা দেখছি তা হলো একটা আঞ্চলিক সংঘাত, যার প্রভাব কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। এটা এখনও বিশ্বযুদ্ধে পরিণত হয়নি ঠিক, কিন্তু এটা একটা জোরালো সতর্কবার্তা দিচ্ছে যে যে কোনো দিকে পরিস্থিতি মোড় নিতে পারে। আচ্ছা, আজকের এই যে উত্তেজনা, এটা তো হুট করে তৈরি হয়নি, তাই না? এর পেছনে একটা লম্বা আর বেশ জটিল ইতিহাস আছে। ইরান আর ইসরায়েলের মধ্যে কয়েক দশক ধরে চলে আসা আদর্শগত, রাজনৈতিক এবং কৌশলগত শত্রুতার এক গভীর ইতিহাস রয়েছে। এই সংঘাতের মূলে ঠিক কি আছে দেখুন। একদিকে ১৯৬৯ সালের বিপ্লবের পর ইরানের যে ইসলামিক রিপাবলিক তৈরি হল, তার আদর্শটাই ইসরায়েলের অস্তিত্বকে স্বীকার করে না। আর অন্যদিকে পুরো মধ্যপ্রাচ্যে কে কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে তা নিয়ে চলছে এক নিরন্তর প্রতিযোগিতা। দুটো দেশই একে অপরকে নিজেদের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি মনে করে। ফলে এই লড়াইটা শুধু রাজনৈতিক নয়, এটা একটা অস্তিত্বের লড়াইয়ে পরিণত হয়েছে। এখন আমরা যুদ্ধের একটা অন্যরকম চেহারা দেখব, যা সরাসরি যুদ্ধের চেয়েও আজকাল বেশি দেখা যায়। এটাকে বলা হয় ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ার, যেখানে আসল লড়াইটা হয় পর্দার আড়াল থেকে। তাহলে এই প্রক্সি যুদ্ধ জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে এটা অনেকটা দাবার চালের মতো। দুটো বড় শক্তি সরাসরি একে অপরকে আক্রমণ না করে তাদের ঘুঁটি, মানে তাদের সমর্থিত ছোট ছোট গোষ্ঠী বা দেশকে দিয়ে একে অপরের বিরুদ্ধে লড়ে। এই স্লাইডটা খুব সহজ করে পুরো প্রক্রিয়াটা দেখাচ্ছে। যেমন ধরুন, ইরান লেবাননের হিজবুল্লাহ বা গাজার হামাসের মতো বিভিন্ন গ্রুপকে টাকা, অস্ত্র আর ট্রেনিং দিয়ে সাপোর্ট করে। পরে এই গ্রুপগুলো ইসরায়েলের উপর হামলা চালায়। অন্যদিকে ইসরায়েলও তার নিরাপত্তার কথা বলে সিরিয়া বা অন্য কোথাও থাকা ইরানের সমর্থিত গ্রুপগুলোর উপর হামলা করে। এর ফলে কি হয়? যুদ্ধটা শুধু দুটো দেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ে। এতক্ষণ তো আমরা আঞ্চলিক খেলোয়াড়দের নিয়ে কথা বললাম, কিন্তু আসল খেলাটা জমে ওঠে যখন বড় শক্তিগুলো, মানে গ্লোবাল পাওয়ারগুলো মাঠে নামে। কারণ এই সংঘাতটা বিশ্বযুদ্ধে পরিণত হবে কিনা তা অনেকটাই নির্ভর করছে তাদের ভূমিকার উপর। দেখুন, এই টেবিলটা হলো আজকের ভূ রাজনীতির দাবার বোর্ড। একদিকে আমেরিকা, যে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে তার সবচেয়ে বড় সামরিক আর কূটনীতিক মিত্র হিসেবে দেখে। অন্যদিকে রাশিয়া আর চীন, যারা আমেরিকান প্রভাব কমাতে ইরানকে একটা স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে দেখে। এই সমীকরণটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ যদি এই বড় শক্তিগুলো তাদের মিত্রদের বাঁচাতে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে, ঠিক তখনই এই আঞ্চলিক আগুন একটা বিশ্বযুদ্ধের দাবানলে পরিণত হতে পারে। তো কোন জিনিসগুলো এই নিয়ন্ত্রিত আগুনকে একটা ভয়াবহ দাবানলে পরিণত করতে পারে? আসুন সেই ঝুঁকিগুলো, মানে রিস্ক ফ্যাক্টরগুলো এক এক করে দেখি। প্রথমেই আসছে ডমিনো এফেক্ট। ঠিক যেমনটা আমরা প্রথম বিশ্বযুদ্ধের আগে দেখেছিলাম, একটা দেশ যুদ্ধে জড়ালে তার মিত্রদেশগুলো চুক্তির কারণে যুদ্ধে জড়িয়ে পড়তে বাধ্য হতে পারে। এভাবেই একটা ছোট স্ফুলিঙ্গ থেকে পুরো অঞ্চলে, এমনকি বিশ্বে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। আর দ্বিতীয় ঝুঁকিটা হলো একটা ছোট ভুল বা মিসক্যালকুলেশন। ভাবুন, কোনো এক পক্ষ হয়তো ভাবল একটা ছোট নিয়ন্ত্রিত হামলা করবে, কিন্তু অপর পক্ষ যদি এটাকে ভুল বুঝে বিশাল এক পাল্টা হামলা করে বসে, ব্যাস, পরিস্থিতি তখন খুব দ্রুত হাতের বাইরে চলে যেতে পারে। ইতিহাস কিন্তু এমন উদাহরণে ভরা। এবং তৃতীয় আর সবচেয়ে ভয়ঙ্কর যে ঝুঁকিটা, সেটা হলো পারমাণবিক অস্ত্রের ছায়া।
ইসরায়েল একটা আনডিক্লিয়ার্ড নিউক্লিয়ার পাওয়ার, আর ইরানও নিউক্লিয়ার বোমা বানানোর খুব কাছাকাছি। যদি কোনো পক্ষ মনে করে যে তারা প্রচলিত যুদ্ধে হেরে যাচ্ছে আর তাদের অস্তিত্বই বিপন্ন, তখন তারা পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাবতে পারে। আর তেমন কিছু ঘটলে এই সংঘাতের চরিত্রটাই পুরোপুরি বদলে যাবে, যার পরিণতি হবে অকল্পনীয়। তাহলে চলুন আলোচনার এই পর্যায়ে এসে ইতিহাসের পাতা থেকে শিক্ষা নিয়ে একবার ভাবি, যদি সত্যি সেই অভাবনীয় ঘটনাটা ঘটে যায়, অর্থাৎ একটা বিশ্বযুদ্ধ শুরু হয়, তাহলে এর পরিণতি কি হতে পারে? যদি সত্যি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, তাহলে এর ফল হবে ভয়াবহ। গ্লোবাল ইকোনমি ভেঙে পড়বে, সাপ্লাই চেইন নষ্ট হয়ে যাবে, যার ফলে দেখা দেবে ভয়ঙ্কর খাদ্য আর পানির সংকট। বড় বড় শহর, রাস্তাঘাট, পাওয়ার প্ল্যান্ট সব ধ্বংস হয়ে যেতে পারে। এমনকি ইন্টারনেট আর গ্লোবাল কমিউনিকেশন সিস্টেমও ভেঙে পড়তে পারে। আর সবচেয়ে বড় কথা, কোটি কোটি মানুষের জীবন চলে যাবে। এমন একটা যুদ্ধে আসলে কেউই জিতবে না। তাহলে শেষ পর্যন্ত আমরা কি বুঝলাম? ইরান ইসরায়েল সংঘাতটা এখনও বিশ্বযুদ্ধ নয়, কিন্তু এটা একটা জ্বলন্ত ফিউজের মতো, যা একটা বিশাল বোমার সঙ্গে লাগানো আছে। ইতিহাস আমাদের বারবার এই শিখিয়েছে যে আপাতদৃষ্টিতে ছোট কোনো ঘটনাই একটা বড় আর ধ্বংসাত্মক যুদ্ধের সূচনা করতে পারে। তাই আতঙ্কিত না হয়ে এই জটিল পরিস্থিতি সম্পর্কে আমাদের সবার সচেতন থাকাটা জরুরি। শেষ করার আগে এই কথাটা হয়তো আমাদের সবারই মনে রাখা দরকার। পৃথিবীতে সংঘাত থাকবেই, কিন্তু তার সমাধান যুদ্ধের মাধ্যমে নয়, বরং আলোচনার মাধ্যমে খুঁজে বের করার মধ্যেই মানবজাতির আসল শক্তি আর প্রজ্ঞা লুকিয়ে আছে।